নমস্কার, ময়দান স্পোর্টসে আরও একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুকন্যা। আগামী 17ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ডের ডার্বি। এই ডার্বি নিয়ে কি বলছেন প্রাক্তন ইস্টবেঙ্গলের অধিনায়ক সৌমিক দে? ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। 17ই আগস্ট হতে চলেছে ডুরান্ডের ডার্বি। এই ডার্বি নিয়েই আমরা গল্প করতে চলে এসেছি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে প্রাক্তন অধিনায়ক সৌমিকদের কাছে। সৌমিকদার, তুমি এই ডার্বিটাকে কিভাবে দেখছো? নমস্কার। প্রথমত ময়দান স্পোর্টসের প্রতিটি সদস্য সমর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখো, যা কোশ্চেন করেছে নিশ্চয়ই আমার বহু জীবনের অনেক পরীক্ষা নিরীক্ষা ছিল এই ডার্বি, এবং কলকাতার বলাটা ভুল হবে, এশিয়ার অন্যতম একটা সেরা ডার্বি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। এশিয়ার কিন্তু একটা পাতায় কিন্তু লেখা আছে এই ডার্বির নাম ইস্টবেঙ্গল মোহনবাগান। তাই এই ডার্বির সাথে আমি অনেকভাবে জড়িত, অনেক ঘাত প্রতিঘাত এইসব নিয়ে চলতে হয়েছে আমাকে। প্রচুর ডার্বি আমি খেলেছি, যেহেতু আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি, মোহনবাগান আমি খেলিনি, তাই আমার কাছে প্রচুর স্মরণীয় ঘটনা এবং প্রচুর স্মরণীয় দৃশ্য আমার কাছে আছে যা এই ডার্বি ঘিরে। দেখো, প্রতিটি ডার্বি সবার কাছে একটা মানে কি বলবো, ভালো লাগে যে খেলতে। ডার্বিটাই হচ্ছে একমাত্র কলকাতা যেটা এই ডার্বি উত্তেজনা উন্মাদনা যেভাবে আজকে সদস্য সমর্থকরা যেভাবে দেখে, সেটা কিন্তু আজকে কোথাও দেখা যায় না। আজকের এই কলকাতা মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলা মানেই তুমি যদি ডার্বি ভালো খেলতে পারো, ভালো জায়গায় তুমি একটা জায়গায় পজিশন করে নিতে পারবে। আর যদি অতি অবশ্যই গোল করতে পারো, এর কোনো কথাই নেই, তাহলে হয়তো তোমাকে সদস্য সমর্থকরা তোমাকে কাঁধে মাথায় তুলে নিয়ে নাচবে। তবে দেখো, এরকম ঘটনা প্রচুর আছে। আগামী দিনে 17ই আগস্ট যেটা ডার্বি আসছে, সেটাও একটা বিরাট একটা ডার্বি, এবং সব সদস্য সমর্থকরা চেয়ে আছে যে কোন দল জিতবে। নিশ্চয়ই একটা ভালো খেলা হবে। আমরা দেখতে চাই যে এই ভালো খেলাটা সবাই উপভোগ করুক, আনন্দ করুক, এবং মাঠের খেলাটা মাঠেই থাক, মাঠের মধ্যে কোনো উত্তেজনা না হোক, এটাই আমি চাইব। দুটো টিমই প্রিসিজন করেনি, ইস্টবেঙ্গলকে তুমি কিভাবে দেখছো? দেখো, খুব কম সময়ের মধ্যে খেলা, এবং যেহেতু আইএসএল শুরু হওয়ার আগে সব প্লেয়াররা এসে গেছে ইতিমধ্যে, এবং ডুরান্ডে হয়তো প্রথমত ভাঙা টিম নিয়ে খেলতে হয়েছে, অনেক ফরেনার হয়তো পরে এসেছে, সেই জন্য টিমটা গুছিয়ে নিতে কোনো টিমই, আমি সব টিমই, দুটো টিমের কথাই বলছি, আমি কোনো পার্টিকুলার একটা টিমের কথা বলছি না, সব টিমই কিন্তু ভাঙা টিম নিয়ে আজ ডুরান্ডে খেলেছিল। এবং ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান পড়েছে, সুতরাং তাই দুটো টিমকে হেভিওয়েট টিম নিয়ে নামাতে হবে, দুটো টিমে শক্তিশালী টিম নিয়ে নামাতে হবে। আর প্রি সিজন দেখো, অনেকগুলো ম্যাচ খেলেছে মোহনবাগান বলো, কলকাতা লিগে খেলেছে রিজার্ভ টিম নিয়ে, ইস্টবেঙ্গল রিজার্ভ টিম নিয়ে কলকাতা লিগে খেলেছে, সেইগুলো একটু দেখলে হয় না। তবে এখন ডুরান্ডে যেহেতু খেলা পড়ে গেছে বড় ম্যাচ, সেহেতু খেলতে হবেই। দেখো, এখন প্রি সিজনটা সবথেকে বড় ব্যাপার না, প্রি সিজন আবার হয়তো পরে আসতে হবে। ডুরান্ডের পর যখন আইএসএল হবে কিংবা সুপার কাপ হবে, তার আগে হয়তো কোচটা ঠিক করবে কীভাবে কী করতে পারে, কীভাবে প্রি সিজন করা যায়। তবে যেহেতু এখন খেলা পড়ে গেছে, এখন নো ডাউট খেলতে হবেই। তাই দুটো দলই শক্তিশালী টিম নিয়ে নামবে এবং জেতার উপলক্ষ নিয়ে নামবে। এবং দেখো, যে অবশ্যই এই ম্যাচ ঘিরে সব কিছু রয়েছে। দেখো, অনেক বছর আমি ইস্টবেঙ্গল সম্বন্ধে বলি, অনেক বছর কিন্তু ইস্টবেঙ্গল জয়ের ধারা দেখতে পায়নি মোহনবাগান এগেনস্টে, সুতরাং তারা কিন্তু চাইবে যে এই ম্যাচটা যেভাবেই হোক এনি হোক তারা জিততে চাইবে। আর মোহনবাগানের টিম মোটামুটি একই টিম আছে, কোচের মনিলার কোনো আমার চিন্তাভাবনা কিছু নেই। ওদের টিমটা কিন্তু সচরাচর 2-3 বছর ধরে এক টিম, একই ফরমেশনে ওরা খেলে, সুতরাং তাদের দেখতে গেলে পুরো চেনা টিম। তাই মনিলার পক্ষে অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা কঠিন হবে না। কিন্তু অস্কার ব্রুজনের ক্ষেত্রে অনেক নতুন প্লেয়ার ইনক্লুড হয়েছে, অনেক নতুন প্লেয়ার, আবার হয়তো ইন্ডিয়ান প্লেয়ার নতুন, আবার বিদেশি প্লেয়ার নতুন আছে, তাদেরকে কিন্তু একটু সময় দিতে হবে। আর তাই বলি, তারা কিন্তু জানে, তারা কিন্তু যারা যে সই করে এসেছে, যে ইস্টবেঙ্গলে এসেছে, তারা কিন্তু ডার্বির সম্বন্ধে জানে যে কতটা কি উত্তেজনা, কতটা উন্মাদনা। তাই তারাও তৈরি, যারা নতুন খেলতে নামবে তারাও তৈরি, এবং যারা পুরনো আছে তারা তো তৈরি অবশ্যই থাকবে। দেখো, অস্কার ব্রুজন জানে গত বছর ডার্বি কি উত্তেজনা ছিল, সেটা যদি প্লেয়ারদের মধ্যে ঢোকাতে পারে, আমি আশা করি এবং আমরা আশা করব যে এই ম্যাচটা ইজিলি হয়তো নিতে পারবে ইস্টবেঙ্গল মোহনবাগান এগেনস্টে। আর মোহনবাগানের টিম ন্যাচারালি একই টিম আছে, তাদের পক্ষে আমি মনে করি সেটা হয়তো অনেকটা সহজ হয় মনিনার পক্ষে। মনিনা যদি সেট টিম খেলায়
সেম টিম খেলায়, আশা করি তাদেরও একটা জেতার সম্ভাবনা থাকতে পারে। ইস্টবেঙ্গলের অধিকাংশ বিদেশি প্লেয়ারই হচ্ছে নতুন, এটা টিমের পক্ষে কতটা মাইনাস পয়েন্ট, কতটা প্লাস পয়েন্ট? ঠিকই বলেছো, গুড কোশ্চেন। তবে সত্যি একটা নতুন টিম বলতে গেলে বিদেশিরা অনেক 2-3টে প্লেয়ার বাদে 2 দিন ক্রেসপো আছে আর হচ্ছে দিয়ামান্তাকস আছে, এছাড়া সবই প্রায় নতুন। মিডফিল্ডে তোমার আমি বিদেশি কথা বলছি, মিডফিল্ডে রশিদ এসেছে, খুবই ভালো মিডফিল্ডার, এবং মিগুয়েল এসেছে বসুন্ধরা কিংসের, আর হামিদ এসেছে স্ট্রাইকার। নো ডাউট তারা তৈরি। আমি মনে করি এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এরা খেলে এসেছে, এরা ডার্বি সম্বন্ধে জানে। আমি তো মৃগোয়েল সম্বন্ধে বলছি, মৃগোয়েল তো বসুন্ধরা খেলেছে, বসুন্ধরা দেখেছি আমি হিউজ সাপোর্টার ওদের। যখন বড় টিমের খেলা হয়, বড় ম্যাচ খেলা হয়, তারা কিন্তু অভিজ্ঞতা নিয়ে খেলতে নামে। আমি মনে করি তারা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আর পাশাপাশি সাপোর্ট প্লেয়াররা তো আছেই, ইন্ডিয়ান বিদেশিরা যারা ক্রেসপো আছে, দিয়ামান্ত, তারা অতি অবশ্যই তাদেরকে বোঝাবে যে এই ম্যাচের কতটা গুরুত্বপূর্ণ, কতটা উত্তেজনা। আর অনেক নতুন ইন্ডিয়ান প্লেয়ারও ইনক্লুড হয়েছে। আজকে আমি দেখছি আনোয়ার তো ছিলই, আনোয়ার আছেই, ওরা তো স্টপারে আছে। তারপরে আজকে দেখলাম জয়গুপ্তা অনুশীলন করেছে, তাকে হয়তো খেলানোর চেষ্টা হতে পারে যদি সব কিছু ক্লিয়ার থাকে। আর কয়েকজন আছে ভালো প্লেয়ার, আর গোলে তো দেবজিৎ আছে, আর ওরা আছে, আর পুরনো অনেক প্লেয়ার ইনক্লুড করে নতুনদের সাপোর্ট করবে। ইন্ডিয়ান প্লেয়াররা যেভাবে ফরেনারদের সাপোর্ট করবে, ফরেনাররাও কিন্তু ইন্ডিয়ানদের সাপোর্ট না করলে কিন্তু এটা কম্বাইন্ড টিম হতে পারে না। তাই যারা নতুন যারা আছে তাদেরকে অতি অবশ্যই বোঝাবে কোচ, তারা জানে, তারাও প্রস্তুত। এবং তাদের সাথে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তারাও হয়তো এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে, তারা কবে বড় ম্যাচ আসবে, কবে ডার্বি আসবে। হয়তো তাদেরকে অনেক বোঝানো হয়েছে, তারা হয়তো চাইছে যে এই ম্যাচটার দিকে, এই ম্যাচটাই কিন্তু একটা ভারতবর্ষের সেরা ম্যাচ হতে চলেছে। তাই জন্য তারাও কিন্তু উপভোগ করে আছে ম্যাচটা কখন খেলতে নামবে। দেখো, আমি আশা করি তারা একটা ভালো ফুটবল উপহার দেবে, এবং সবই অভিজ্ঞতা প্লেয়ার, আগেই বললাম, এখনও বলছি। সব মিলিয়ে মিশিয়ে যদি কম্বাইন্ড একটা ভালো টিম করতে পারে, অতি অবশ্যই ইস্টবেঙ্গল জিতবে। রশিদার সাথে ইস্টবেঙ্গল টিমটা মাঝমাঠটা কতটা শক্তিশালী পেয়েছে? হ্যাঁ, খুবই ভালো। দেখো, আমি রশিদের খেলা অনেকগুলো দেখেছি, ডুরান্ডে খেলেছে, ওর প্লেয়িং গেমটা খুব ভালো। ও হচ্ছে অপারেট করতে পারে দুটো উইংকে, এবং ফাইনাল বলটা যেটা দিতে পারে, পেনিট্রেশন জোনে যেটা দিতে পারে প্লেয়ারদের বল, সেটা কিন্তু ওর মধ্যে কোয়ালিটি আছে। আমি দেখেছি কয়েকটা 2-3টে ম্যাচ দেখলাম, ওর বল ধরা, ছাড়া, নেওয়া, এবং ওর ক্ষমতা আছে যে দূরপাল্লা শট করে গোল করা, এবং গোলও করেছে লাস্ট ম্যাচে। আর সবথেকে বড় কথা, ওর লিড নেওয়ার ক্ষমতা, মাঝমাঠটা পুরো একটা লিড নিচ্ছে পুরো। আর তার থেকে বড় কথা হলো ডিফেন্ডাররা অনেক ইজিলি ফুটবলটা খেলছে ওর জন্য, যেহেতু মাঝমাঠে একটা আমার ব্লকার আছে, এবং সব পজিশনে ও কিন্তু রাইটেও যেতে পারে, লেফটেও যেতে পারে, পুরো টোটাল জোনটা কিন্তু ও পুরো কভার করছে। সেই জন্য কী হচ্ছে, মৃগোয়েল কিন্তু ফ্রি খেলছে, মৃগোয়েল ক্রিসপো কিন্তু ফ্রি খেলছে, ও যেহেতু পেছনটা ব্যাগে পুরো সাপোর্ট দিচ্ছে। হামিদ গোল করছে, কিন্তু তাও অনেক সুযোগ মিস করছে। এই গোল মিস করাটা কি লাল হলুদের ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে? দেখো, একটা স্ট্রাইকার সে গোল করবে এবং গোল মিসও করবে, এটাই লেখাতে। সবসময় গোল করলে তো তাহলে তো আজকে এখানে থাকতো না, ও হয়তো অনেক বড় বড় টিমে খেলতে পারতো। যাই হোক, দেখো, হামিদ সম্পর্কে যেভাবে আজকে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, এবং আমি 1-2 ম্যাচও দেখেছি, ওর কিন্তু কোয়ালিটি আছে। ওকে একটু সময়, দেখো, সব প্লেয়ারকে হুট করে আমি এসে ওর উপর ঘাড়ে চাপা দিতে পারি না, কারণ ও একটা এসেছে অন্য দেশ থেকে, অন্য ক্লাব থেকে এসেছে, নতুন ক্লাবে একটা সাইন করেছে। আমাদের এখানে একটাই প্রবলেম হচ্ছে, এসেই যেন পিসি সরকার জাদুর মতন সব কিছু করে দিতে পারে না, তাকে একটু সময় দিতে হবে। তুমি যদি আজকেই বলো তুমি 10টা গোল করে দিতে পারো, গোল করতে হবে, তুমি সম্ভব না। ও একটা মানুষ, ও একটা প্লেয়ার, নিশ্চয়ই করবে, ওকে একটা সময় দিতে হবে। সময় দেওয়া হোক, ওর কোয়ালিটি আছে, ওর সব কিছু এবিলিটি আছে, যেসব জিনিস দরকার সব করা ওর ওর দিক থেকে আছে। তাই বলবো, ওকে একটু সময় দিক। নিশ্চয়ই আগে যে কোচ কিন্তু ওকে ফার্স্ট টিমে খেলাচ্ছে না, ওকে হচ্ছে সাবস্টিটিউট হিসাবে আনছে, ওকে হচ্ছে টাইম দিচ্ছে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট করে, এইভাবে কিন্তু আনতে হচ্ছে। আনলে, এবং গোলও করেছে, একটা মিসও করেছে, নো ডাউট। এটা একটা স্ট্রাইকার হিসেবে গোল করতেও পারে এবং মিসও করতে পারে। দিয়ামান্তাকে তো অনেক গোল মিস করেছে, তাকেও তো সময় দিচ্ছে। আজকে কোচ বুঝবে, তাকে সময় দিতে পারলে অনেক ভালো। কিন্তু আমাদের এখানে এই ভারতবর্ষে একটাই সমস্যা হচ্ছে যে ধৈর্যের খুব কম, ধৈর্যটা রাখতে পারে না কোনো প্লেয়ারের ওপর।
নো ডাউট তাদের একটা দরকার আছে, যেমন এগেনস্টে মোহনবাগানের সাথে খেলা, আর মোহনবাগানের সাথে গোল করতে পারলে তো সব প্লেয়ারই ভালো লাগে, এটা কার না ভালো লাগে। তাই হামিদও চেষ্টা করবে সেই ফুলফিলটা করে, এবং কোচ যেভাবে প্র্যাকটিস করাবে, প্র্যাকটিস করতে নিশ্চয়ই হয়তো স্কোরিং এবিলিটি প্র্যাকটিস করাচ্ছে, তারা প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করতে 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 দেখবে একদিন ওই হামিদই হয়তো একদিন মানে সর্বোচ্চ গোলদাতা হতে পারে। কোচ অস্কার বুজো কতটা চাপে? কারণ আগের বছর আইএসএলে দেখা গেছে দুটো ডার্বি মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গল হেরে গেছে, এই ক্ষেত্রে কোচ কতটা চাপে? দেখো, কোচিং করানো মানেই চাপ, যে কোনো টিমেই হোক। আজকে ভারতবর্ষের সেরা দুটো টিম ইস্টবেঙ্গল মোহনবাগান, সেই দুটো টিমের মধ্যে তুমি কোচিং করাতে এসেছো, আর সেই টিমে ও কিন্তু জেনে শুনেই এসেছে যে এই টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে, কোনো ম্যাচ হারার জন্য নামে না। তাই সব কিছু দায়ভার নিয়ে কিন্তু সে আজকে ইস্টবেঙ্গল টিমে যোগ দিয়েছে, তাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য এবং চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারাতে পারে বলে। আজ তুমি একটা মোহনবাগান ম্যাচ তুমি হারিয়ে দাও, অস্কার ব্রুজনকে তারা কাঁধে তুলে মাথায় তুলে নিয়ে নাচবে। অস্কার আবার যদি হেরে যায় আবার তো উল্টোটা হয়, যেটা গত বছর হয়েছে। অস্কার ব্রুজন চেষ্টা করেছে, তাকে অবশ্য অস্কার ব্রুজন আমি দোষ দেবো না, একটা মাঝ পথে এসেছে, একটা নতুন টিম নিয়ে তৈরি করেছে, তাকে সময় দিতে হবে। সে বলেছে যে আমাকে একটা বছর সময় দিয়ে, তাকে সময় দিয়েছে এবছর, তাকে এবার তার পরীক্ষা। আমি আগের বছরটা ছেড়ে দিলাম, আগের বছরটা তার হয়তো মাঝপথে এসেছে, যে হয়তো টিমটা সেইভাবে তৈরি করতে পারেনি, তার মতো টিমের মতো তার মনের মতন টিম হয়নি, সেটা সব কিছু দেখতে হবে কোচের উপর। আমি কোচকে দায়ভার দিয়ে দিলাম, তো কোচকে দোষ দিয়ে দিলাম, এটা হতে পারে না। আজকে প্লেয়ারদেরও ফুল সাপোর্ট হতে হবে প্লেয়ারদের, মানে কোচের সাথে। প্লেয়াররা যদি না খেলে কোচ তো আর খেলবে না মাঠে নেমে। প্লেয়াররাও জান দিয়ে লড়তে হবে এবং ম্যাচ জিততে হবে, তাহলেই দেবে কোচেরও নাম হবে, প্লেয়ারদেরও নাম হবে। তার টোটাল টিমটা একসাথে যদি খেলে সবারই নাম হবে, ইস্টবেঙ্গলের নাম হবে, সবার নাম হবে। তাই অস্কার ব্রুজন এবছর যা টিম করেছে, নিজের মতামত অনুযায়ী টিম করেছে, মানে অফিসিয়ালদের সাথে কথা বলে টিম করেছে। আশা করি সে ভালো প্লেয়ার রিক্রুট করেছে এবং ইন্ডিয়ান প্লেয়ার বিদেশি প্লেয়ার মিলিয়ে একটা ভালো টিম তৈরি করেছে। সে চাইবে এনি হাও 17 তারিখ ম্যাচটা জিতে আবার নতুন ফরমেশনে আসতে চাইছে। তুমি নিজে একজন ইস্টবেঙ্গলের রক্ষণের ফুটবলার, সেই রক্ষণটাকে তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আমি প্রায় 10টা বছর ইস্টবেঙ্গলের লেফট ব্যাক হিসাবে কাটিয়েছি। কোনো সময় হয়তো স্টপারেও খেলেছি, আবার একটা ম্যাচ মনে আছে আমি মিডফিল্ডেও খেলেছি। সেগুলো রেয়ার খুবই, তবে বেশিরভাগটা সময়টাই আমি লেফট ব্যাক খেলেছি, ডিফেন্ডারদের হেল্প করেছি, ওপরে উঠে গোল করেছি, সব কিছুই মিলেমিশে কাজ করেছি। আমি ইদানিং ইস্টবেঙ্গলের আমি সিএফএল আমি বলতে চাইছি না, সিএফএলে অনেক ফাঁক ফোকর আছে ডিফেন্ডারে। আমি জানি না ডিফেন্ডারে কোনো প্র্যাকটিস হয় কি না আলাদা করে ডিফেন্ডারদের। এখন দেখো এত কোচ, আজকে রিজার্ভ বেঞ্চে তুমি দেখতে গেলে 5-6 জন কোচ, তারা কি আমি জানি না কী কাজ করছে। আমি ফার্স্ট সিএফএলে আসছি, সিএফএল আমি প্রত্যেকটা ম্যাচ দেখছি, তো ডিফেন্ডারে অনেক ফাঁক ফোকর, অনেক গোল খেয়েছে, অনেক করেছে, অনেক ব্যালেন্স নেই টিমের, ডিফেন্ডারদের মধ্যে কোনো কম্বিনেশন নেই। আমি জানি না কেন, কী জন্য তারা কি কোনো প্র্যাকটিস করায় না কোচেরা, আমি এটাই জানতে চাইছি। তারা কি সেফ মেনটেন করে না ঠিক মতন? শুধু কি তাহলে ওই 11 জন নামিয়ে দিলাম খেলা ব্যাস, ওই না। আমাদের সময় একটা কোচ ছিল, দুটো কোচ ছিল, কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাস। তারাই দেখিয়ে দিত যে ডিফেন্ডার কীভাবে ফরমেশনে দাঁড়াবে, ডিফেন্ডার কীভাবে নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করবে, কিভাবে একজন উঠে গেলে আরেকজনের জায়গায় যাবে, এই তো ছিল। কিন্তু আমি দেখছি সিএফএলটা আমি একদম মানে হতাশ ডিফেন্ডারদের ওপর। যে কোনো টিম আজকে কালীঘাট হেমেশ্বর একটা প্লেয়ার 3-4 জনকে ঢুকে গোল করে দিয়ে চলে যাচ্ছে, কেউ কলকাতা পুলিশের কাছেও হেরে যাচ্ছে ইস্টবেঙ্গল, এটা একটা আশ্চর্যজনক। আর আমি ডুরান্ডের কথায় আসি, ডুরান্ডেরও সেম আছে, একটু চেঞ্জ করতে হবে। যদি ওই আর্জেন্টিনার স্টপারটা আসে আনোয়ারের সাথে, তাহলে টিমটা একটু সেট হবে। কিন্তু মার্টান্ডা আর এসে হচ্ছে তোমার আনোয়ার খেলে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ ওদের, আমি মনে করি ওদের কামিংস আছে, ওদের এসে আছে রিস্টোন আছে, মনবির আছে, এরা কিন্তু গতিশীল ফুটবলার, যে কোনো সময় হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে গোল খেলা সম্ভব হতে পারে। তাই বলবো রক্ষণটাকে যতটা জমাট বেঁধে, অস্কার ব্রুজন নো ডাউট সে একজন এক্সপিরিয়েন্স কোচ, সে চাইবে নিশ্চয়ই ওর নিজের আগে ঘর গুছিয়ে অপরের ঘরে আগুন দেওয়া, যেটাকে বলি আমরা, আর সেটাই চাইবে। দেখো, এই ম্যাচে সবসময় 50-50 ম্যাচ হয়। বড় ম্যাচ আমি মনে করি, আমি এত ম্যাচ খেলেছি, আমি বলবো না যে ও ফেভারিট আমি ফেভারিট, যে যেদিন খেলবে সেদিনই ম্যাচ জিতবে। আবার এই ম্যাচের দরকার হয় তোমার মেন্টালিটি, দরকার হয় তোমার ভালো
মানে মনের জোর থাকতে হবে, সব কিছু থাকতে হবে, তাহলে তুমি এই ম্যাচ জিততে পারবে। আর তুমি যদি প্রথমে ভাবো আমি এত লোক দেখে আমি এত দর্শক দেখে আর খেলতে হাত পাকাবে, তাহলে তুমি খেলতে পারবে না। তাই চাইবো যে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলুক, আমি এটাই চাইবো। কামিংসকে আটকাতে কি পুলিশম্যান মার্কিং দরকার? দেখো, এরকম কোনো আমাদের সময় ওরকম ছিল না। একটা 50-50 লড়াই ছিল। ওরকম আমার জন্য আসলে আমি ধরবো, ওর জন্য আসলে ও ধরবে। আমি কোনো পার্টিকুলার ওকে ও ভালো প্লেয়ার বলে ওর পেছনে আমি লাগিয়ে দিলাম পুলিশম্যান, যেটা বলছো সেটা কিন্তু এইসব আমার মনে করা উচিত নয়। যে এবার দেখো, একটা নো ডাউট একটা ভালো প্লেয়ার হলে তার সাথে সচরাচর একটা প্লেয়ার লেগে থাকে, ডিফেন্ডার। তবে দেখো, এখন যদি কামিন্স ডিফেন্সে চলে যায়, আমার ডিফেন্স তো আর ওদের অফেন্সে চলে যাবে না, ওদের নিচে চলে যাবে না। সুতরাং জোনালে আসো, জোনাল মার্কিং করো, ফুটবলটা খেলো, বুদ্ধি দিয়ে ফুটবলটা খেলো। যে আর ডিফেন্ডার আছে ইস্টবেঙ্গলের, আশা করি তাদেরকে আটকানো সহজ হয়ে যাবে। তুমি যখন খেলেছো তোমার সময় সুভাষ ভৌমিক তোমাদের পেপটক দিত, এই ডার্বিতেও কি এদের পেপটক দেওয়া দরকার আছে? কারণ ইস্টবেঙ্গল যেহেতু খোঁচা খাওয়া বাঘ। দেখো, এখন আমি এখন বর্তমান টিমের অবস্থা আমি বলতে পারবো না। কোচ কীভাবে ইন্সপায়ার করে প্লেয়ারদের, কীভাবে পেপটক করে, আদৌ গালিগালাজ করে কি না। আমরা কিন্তু গালিগালাজ খেয়েই কিন্তু সেকেন্ড হাফে, যদি ফার্স্ট হাফে আটকে যাই, সেকেন্ড হাফে কিন্তু মেরে তারপরে আমরা রুমে আবার আসতাম। সবথেকে বড় কথা ছিল, আমি কোচেদের কথা আমি ছেড়ে দিলাম, কোচেদের কথা আমি পরে আসছি। যার কথা আমাদেরকে ওই ড্রেসিং রুমে আমাদের খেলা হয়ে যেত, সে হচ্ছে স্বপন বল। স্বপন বল হচ্ছে আমাদের সবথেকে বড় অস্ত্র, যিনি আজও আমি তাদের কথা মনে পড়ে। যখনই বড় ম্যাচ হয় আমি ড্রেসিং রুমে আমি ভাবি, যদি স্বপনদার মতন যদি লোক থাকতো, এই প্লেয়াররা অটোমেটিক ওই ড্রেসিং রুমেই খেলা হয়ে যেত, টানেলের মধ্যে খেলা হয়ে যেত, মাঠে খেলতে যেত না। আমরা কিন্তু সেটাই হয়েছিল। স্বপনদার যেভাবে আমাদের ইন্সপায়ার করতো ড্রেসিং রুমে, মাঠে নামার আগে এবং টানেলে, আমি মনে করি ভারতবর্ষে কোনো এরকম ম্যানেজার আমি পাইনি যে এইভাবে প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে পারে, এইভাবে প্লেয়ারদের মনে সাহস যোগাতে পারে। সে এমন লোক যেখানে আমরা মাঠে গিয়ে লড়াই করতে পারতাম ওনার কথা শুনে। আর সুভাষ ভৌমিক কেন, অনেকেই আজকে আমরা অন ক্যামেরা বলছি, যদি আমরা ফার্স্ট হাফে আটকে যেতাম, ফার্স্ট হাফে অনলাইন ডাউন থাকতাম কিংবা ড্র থাকতো, সেকেন্ড হাফ কিন্তু যে গালিগালাজ আমাদের করতো, আজকে এখানে বলতে পারছি না, সেই গালিগালাজগুলো আমরাই খেয়েছি একমাত্র। আমরা কিন্তু সেকেন্ড হাফে মাঠে গিয়ে সেটা প্রুভ করে দিয়ে আবার ড্রেসিং রুমে ফিরে আসতাম, অবশ্যই জয়ের মুখ দেখে। দেখো, এরকমই ছিল। এখন জানি না এখন কি তাদের কিভাবে করা হয়, আমরা তো জানি না, সচরাচর দেখতেও পারি না এবং শুনতেও পারি না, এবং অফিসিয়ালরাও বলে কি না সেটাও আমার জানা দরকার। সেটা একটা কোচের পক্ষে কিন্তু এটা খুব দরকার। আর ওরকম স্বপন বলের মতন ম্যানেজার তো আর এখন নেই, কেউ নেই, এখন কেউ বলেও না হয়তো। কোচকে আজকে দরকার, প্লেয়ারদের কীভাবে মোটিভেশন করতে পারে, প্লেয়ারদের কীভাবে মনের সাহস জোগাতে পারে, সেই হয়তো বলতে পারবে যে এই ম্যাচটা গুরুত্ব কতটা। 17 তারিখ যদি ইস্টবেঙ্গলের মশাল জ্বালানোর কথা বলো, কারণ এই ডার্বি ম্যাচ থেকে তুমি বলো বা অন্য ইস্টবেঙ্গলের যারা প্লেয়াররা বলো, এই ডার্বি ম্যাচ থেকে তারা উত্থান হয়েছে। তো তুমি কি বলো, এই ডার্বি থেকে কি কোনো নতুন প্রজন্ম উত্থান হতে পারবে? দেখো, নিশ্চয়ই এটা একটা, আগেও বললাম কিছুক্ষণ আগে, যে এমন একটা খেলা, যে খেলায় কিন্তু আজকে অনেক প্লেয়ারের উত্থান পতন সব কিছুই থাকে। যে ভালো খেলতে পারবে, যার মেন্টালিটি স্ট্রং হবে, যার মনে জোর থাকবে, যার সাহস থাকবে, এই ম্যাচে কিন্তু সে যদি খেলতে পারে সেই একমাত্র গেনার হবে। সেই একমাত্র যদি ভালো খেলতে পারে, সারা বছর কিন্তু তাকে সদ্য সমর্থকরা মাথায় তুলে নিয়ে নাচবে। আর যদি খেলতে না পারো, ঠিক আছে, কোচ হয়তো একবার চান্স দেবে ঠিকই, কিন্তু ওই কোথাও যেন একটা খটকা লেগেই থাকবে যে এই ম্যাচটা খেলতে পারলাম না, এই ম্যাচটাই তো সব, বছরে একটা ম্যাচই আসে, এই ম্যাচটাই যদি খেলতে না পারি তাহলে কিন্তু অনেকটা ডিমোরাইজ হয়ে যায়। তাই টোটাল টিমের ক্ষেত্রেও একই, প্লেয়ারদের ক্ষেত্রেও একই। টিমের ক্ষেত্রে কেন বলছি, যদি তুমি সাপোজ তুমি 17 তারিখ ম্যাচটা জিতে যাও, দেখবে তুমি একটা স্রোতে তুমি এই বছরটা তুমি বেরিয়ে যেতে পারবে। আবার যদি তুমি উল্টোটা হয়, তুমি যদি হেরে যাও, আবার দেখো অনেকটা ডিমোরাইজ হয়ে যাবে, আবার টিমটাকে নতুনভাবে তোমাকে সাজাতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা সচরাচর আমরা প্রমাণ দিচ্ছি, এমন হয়েছে আমরা বড় ম্যাচ জেতার পরের ম্যাচটা আমাদের কাছে খুব একটা, যেহেতু লেথার্জি ভাব চলে আসে, পরের ম্যাচটা একটু আমরা সবাই
হয় ড্র করেছি নয় হেরেছি এরকম হয়েছে। আবার তুমি দেখো, তুমি যদি হেরে যাও আবার পরের ম্যাচ যখন খেলতে নামবে, এখন তো তুমি ভালো, এখন অন্যান্য মাঠে খেলা হয়, তুমি ইস্টবেঙ্গল মাঠে মোহনবাগান মাঠে খেলা হয় না, ওই ঘেরা মাঠে 20,000 লোক যখন তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে কোনো প্লেয়ারদের ক্ষেত্রে চাপ নেওয়াটা কিন্তু বিশাল চাপের ব্যাপার। তাই বলবো, ওই যখন তুমি যদি হেরে যাও, পরের ম্যাচ যখনই খেলতে নামবে, তোমার একটা পা কাঁপবে, তোমার হাত কাঁপবে, তোমার মুখ কথা বলবে না, তোমার পা চলবে না সেই সময়। কেন বলো তো? তোমার সমর্থকরা সেই রাগটা কিন্তু এখনও তোমার ওপর রয়েছে, সেই টিমটার ওপর রয়েছে, টিমের ওপর গালিগালাজ করে, সব কিছু করে। সেই জন্য বলি, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেও, কোচের ক্লাবের ক্ষেত্রেও এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লেয়াররা যদি ভালো খেলে এবং যদি গোল করে দেয়, আমি আগেও বললাম এখনও বলছি, যদি গোল করে দেয় তাহলে আর তাকে ধরতে পারবে না, তাকে এই সারা জীবন এই গোলটাই নিয়ে চলে যাবে, স্রোতের মধ্যে দিয়ে তাকে সারা বছর নিয়ে চলে যাবে, তাকে আর ঘুরে ফিরে তাকাতে হবে না। সে কিন্তু যার নাম, তার নামে জয়ধ্বনি উঠবে এবং ইস্টবেঙ্গল ক্লাবে একটা অক্ষরে লেখা থাকবে। ডার্বি জেতা মানে কি ডুরান্ড জয় হয়ে গেল? না, দেখো সবে শুরু, আজকে একটা কোয়ার্টার ফাইনাল, তোমাকেও সেমিফাইনাল খেলতে হবে। কিন্তু আমি আগেও বললাম, ডার্বি জেতা মানেই কিন্তু পরের ম্যাচ তুমি হোঁচট খেতে পারো, তুমি পরের ম্যাচ হেরেও যেতে পারো, তাহলে আর কিন্তু লাভ রইল না। তুমি যদি ডার্বি জিতে যদি চ্যাম্পিয়ন হতে পারো, এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে। চ্যাম্পিয়নটাই হচ্ছে লাস্ট কথা। ডার্বি তো কলকাতার লিগে আসবে, আইএসএলে আসবে, সুপার কাপ যদি খেলো সুপার কাপও আসতে পারে, কিন্তু একটা চ্যাম্পিয়ন, এই ডুরান্ড যদি চ্যাম্পিয়ন না হয়, আবার পরের বছর তোমাকে অপেক্ষা করতে হবে। তাই বলবো, ডার্বি আসতে থাকবে, কিন্তু তোমাকে ট্রফি আগে তোমাকে ঘরে তুলতে হবে। তুমি ডার্বি হেরে যাও, ট্রফি যেত, তাও তোমাকে লোকে মনে রাখবে, কিন্তু ট্রফিটাই হচ্ছে আসল। তুমি বছরের শেষে কটা ট্রফি তুমি ঘরে তুললে, এটাই কিন্তু সদ্য সমর্থকরা দেখবে, অফিসিয়ালরা দেখবে। তাই বলবো, ডার্বি চলতে থাকবে, আগামী দিনও চলবে, আগামী বছরও চলবে, কিন্তু ডুরান্ড কাপ আর ফিরে আসবে। ডুরান্ড কাপ কিন্তু আসবে, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান নামে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান নামে। তাই বলবো যে ডার্বি সবসময় থাকবে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটাই আসল লক্ষ্য। কিন্তু সমর্থকরা তো ডার্বি ছাড়া কিছুই বোঝে না। দেখো, সমর্থকদের ওপরে কিন্তু আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান বেঁচে আছে। আর ইস্টবেঙ্গল চাইবে মোহনবাগানকে হারাতে, মোহনবাগান চাইবে ইস্টবেঙ্গলকে হারাতে। তারা কিন্তু পরে চ্যাম্পিয়ন হওয়াটা কথা ওরা ভাবে না। ওরা চায় যে আমি ইস্টবেঙ্গলকে কীভাবে মারবো, মোহনবাগানকে কীভাবে মারবো, আগে ওটা ভাবে। তারপরে যেই তুমি জিতে যাবে, তখন আবার তাদের চিন্তা হবে চ্যাম্পিয়ন কীভাবে হওয়া যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এত বছর খেলেছি, আমি বলছি আমরা মোহনবাগানকে হারিয়েছি, হারানোর পর ভুলে গেছে, এবার বলছি চ্যাম্পিয়ন হতে হবে। চ্যাম্পিয়ন হতে বলে তুমি সব মানে তুমি 7 গুণ মাফ হয়ে যাবে, যেটা বলে বাংলায়। নাহলে কিন্তু আবার বলবে ওই তো একবার মোহনবাগানকে হারিয়েছে আর চ্যাম্পিয়ন হতে পারো না, তাহলে আর লাভ কী হলো। এটাই হচ্ছে কথা, সমর্থকদের কথা মাথায় রেখেই কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে। তুমি মোহনবাগানকে হারাও আর চ্যাম্পিয়ন হও, দেখবে দুটো টিমে কতটা তফাৎ। কিন্তু তুমি যদি ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে হেরে যাও, তুমি চ্যাম্পিয়ন হও, তোমাকে তাও মাথায় তুলে নাচবে। এটা কিন্তু তারা মনে রাখে না, তারা ভুলে যায়। তুমি ওই সমর্থকরা সবসময় দেখো, আর ওদের এত আবেগ থাকে, ভালোবাসা থাকে, এত দূর দূরান্ত থেকে আসে ওই একটা খেলা দেখার জন্য। তারা কিন্তু তুমি মোহনবাগানকে হারাও কিংবা মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাক, এটাই চাইবে। রবিবার ডুরান্ডে তোমার নজর কার দিকে থাকছে? দেখো, মোহনবাগানের তো আমি সব প্লেয়ারকে চিনি এবং সব প্লেয়ারের খেলাই দেখেছি, অলমোস্ট গতবার দেখেছি। ওদের তো চেনা ছক, চেনা পরিচিত সবই মুখ। শেষ দুটি প্রশ্ন, ম্যাচ কি ট্রাইব্রেকার অবধি গড়াবে? আর দ্বিতীয়, মোহনবাগান তো সেট টিম, ইস্টবেঙ্গল প্রায় নতুন টিম বলতে পারো, তোমার নজর কার দিকে থাকবে? দেখো, এটা বলা খুব টাফ, কারণ বিগ ম্যাচ সবসময় 50-50 ম্যাচ হয়। আমি আগেও বললাম, এখনও বলছি, যে দল মনের জোর, মেন্টালিটি স্ট্রংলি নামতে পারবে, আমি যদি ভাবি তাদেরকে হারাবো, তাদেরকে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠবো, নো ডাউট তারা জিতবে। তবে বলা খুব টাফ। আমি আজকে মোহনবাগানের সেট টিম বলে মোহনবাগান জিতবে, মোহনবাগান ভালো খেলবে, এটাও বলা যায় না। আমি এর আগেও দেখেছি যে ভালো টিম ভালো খেলেও কিন্তু হেরেছে, যেটা ইস্টবেঙ্গল ক্ষেত্রে হয়েছে, মোহনবাগানের ক্ষেত্রেও হয়েছে। তাই বলবো, দেখো ইস্টবেঙ্গল টিম এখন পুরো নতুন প্লেয়ার, নতুন অনেক বিদেশি, নতুন অনেক এসে আছে, ইন্ডিয়ান প্লেয়াররা আছে, সব কিছু মিলেমিশে একটা টিম। তবে
চাইবো সবসময়, আমি যেহেতু ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গল খেলেছি, অবশ্যই ইস্টবেঙ্গল জিতুক আর ভালো খেলে জিতুক, আমি এটাই চাইবো। আর সবথেকে বড় কথা যে এই দলে আমি প্রেডিকশন করা খুব চাপ, এখন খুব চাপের ব্যাপার, যে এখন বলা যাচ্ছে না যে কি হতে পারে। দেখো যে ভালো খেলবে অটোমেটিক্যালি সেই জিতবে, এবং সেই জিতুক, ভালো খেলুক, এটাই চাইবো। অসংখ্য ধন্যবাদ সৌমিক দেখে আমাদের সময় দেওয়ার জন্য। ডার্বি নিয়ে আপনাদের কি মতামত? কোন দল এগিয়ে থাকবে, কোন দলই বা পিছিয়ে থাকবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।